নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উমরাংশুতে চমৎকার SEA স্টেডিয়াম উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রানীঘাটে ধান মাড়াই করতে গিয়ে অগ্নিকাণ্ড, মাদ্রাসা পড়ুয়াদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা। ধলাই পালংঘাটে জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার সোনাই সমবায় সমিতির চেয়ারম্যান হলেন শাহারুল। ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরুদ্ধে সংযুক্ত গণসমাবেশ আয়োজন জনজাতীয় স্টুডেন্ট ইউনিয়ন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। উমরাংশুতে চমৎকার SEA স্টেডিয়াম উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। তিনি বলেন, অসমের প্রতিটি কোণে খেলাধুলা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। এতিয়া মোক দেবুলাল গার্লুসাই কৈ আছে যে यहाँ में क्रिकेट स्टेडियम होगा और सामने फुटबॉल का स्टेडियम भी होगा, तो दोनों क्रिकेट और फुटबॉल दोनों स्टेडियम उमरांशु को मिलने जा रहा है। अच्छा होगा कि नहीं होगा? बच्चा लोग, स्टूडेंट्स लोग, अच्छा लगा है कि नहीं लगा है? बढ़िया। अभी मैं दो बातें बोलूंगा। पहले, उमरांशु में इतना बढ़िया स्टेडियम बना है, अगली साल यहां में भारत का जो अच्छा क्रिकेट प्लेयर है ना, धोनी से लेके विराट कोहली, किसी को लाके यहां में हम लोग को एक बढ़िया मैच करना पड़ेगा। देखने का मन है कि नहीं आप लोगों को? ठीक है, लेकिन जब वो लोग आएगा, उनका मन होगा कि रात में उमरांशु में रहने के लिए, और मेरा लगता है ये स्टेडियम दिन में जितना अच्छा लगेगा, रात में और ज्यादा अच्छा लगेगा। इसीलिए मैं देबूलाल जी और हमारा देवजीत सैकिया तरंगिया जी को बोलूंगा कि यहां में एक फ्लड लाइटिंग का व्यवस्था भी कर दो, तब बढ़िया हम लोग रात में भी खेल यहां देख पाऊंगा। ये बच्चा ने मुझे बोला कि हमको एक सिंथेटिक ट्रैक भी चाहिए। मैं देबूलाल गार्लुसा जी को बोलूंगा कि सिंथेटिक ट्रैक का पैसा मैं दे दूंगा, फुटबॉल स्टेडियम में आप सिंथेटिक ट्रैक भी लगा दीजिए। अच्छा होगा ना? अभी आप लोगों को ये मालूम होना चाहिए, आज ये जो स्टेडियम बना है, ये सरकार ने नहीं बनाया है, हमारे असम क्रिकेट एसोसिएशन ने बनाया है। और आप लोगों के लिए असम क्रिकेट एसोसिएशन 11 करोड़ रुपया से ये पूरा स्टेडियम बनाया है। असम क्रिकेट एसोसिएशन के लिए एक बहुत बड़ा क्लब होना चाहिए। তিনি অন্য এক প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী গুয়াহাটি বিমানবন্দরে নতুন টার্মিনালের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর ডিসেম্বর সন্ধ্যায় MRO, অ্যারোসিটি এবং পাইলট স্টিমুলেটের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে দেশে মাত্র 2টি জায়গায় এই পাইলট স্টিমুলেটের প্রশিক্ষণ সুবিধা পাওয়া যাচ্ছে এবং আসাম এই ক্ষেত্রে তৃতীয় হতে চলেছে। 20 তারিখ গধূলি 4টা বজাত গুৱাহাটী এয়াৰপোৰ্টৰ নতুন টাৰ্মিনেল মুকলি হ'ব, এৰোচিটিৰ আধাৰশিলা হ'ব, আৰু গুৱাহাটীত আমি ফ্লাইট মেৰামতি কৰা, মেইনটেনেন্স আৰু ৰিপেয়াৰিঙৰ এটা নতুন উদ্যোগ আৰম্ভ কৰিম গুৱাহাটী এয়াৰপোৰ্টত। আৰু পাইলট বিলাকৰ কাৰণে ষ্টিমুলেটৰ ট্ৰেইনিং প্ৰায় 10,000 কোটি টকা বিনিয়োগ থাকিব এয়াৰপোৰ্টত। উদ্বোধনৰ পিছতো মোদী ডাঙৰীয়াই এই গোটেইবিলাক উদ্বোধন কৰিব, বিমানবন্দৰ উদ্বোধন কৰিব, তাৰ পিছত তেওঁ MROৰ আধাৰশিলা কৰিব, এৰোচিটিৰ আধাৰশিলা কৰিব, আৰু ফ্লাইট ষ্টিমুলেটৰ ট্ৰেইনিং, পাইলট ষ্টিমুলেটৰ ট্ৰেইনিং, যিটো ভাৰতত মাত্ৰ 2 জাগাত এই ফেচিলিটি আছে, অসমত 3rd হ'ব। এই গোটেইকেইটা প্ৰকল্প মোদী ডাঙৰীয়াই 20 তাৰিখে 4টা বজাত গুৱাহাটীত আধাৰশিলাৰ উদ্বোধন কৰিব।
এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, আমাদের সকলের উচিত আমাদের প্রিয় জুবিন গার্গকে ভারতরত্ন প্রদানের বিষয়টি একটি সুসংগঠিত প্রস্তাব আকারে সংসদে তুলে ধরা। অতএব আমি গত বিধানসভা অধিবেশনে এই বিষয়ে বিস্তারিতভাবে কথা বলেছিলাম। সংসদে মাত্র 8 মিনিটের ভাষণ জুবিন গার্গকে ভারতরত্ন প্রদান করা যায় না। দুর্ভাগ্যজনক যে কংগ্রেস এই ইস্যুতে সস্তা রাজনীতি করতে চায় বলে উল্লেখ করেন। তেওঁলোকে যিটো কেজুৱেলি ভাৰতৰত্নৰ কথা কৈ আছে, ইমান কেজুৱেলি ভাৰতৰত্ন নহয়। ভাৰতৰত্নৰ কাৰণে জুবিনৰ বিষয়ে ডকুমেণ্টেশ্যন কৰি বিধানসভাত সুন্দৰ প্ৰস্তাৱ লৈ আমি প্ৰেৰণ কৰিব লাগিব। সেইকাৰণে মই যোৱা বিধানসভাতে কৈছোঁ যে আমি এটা শাসকীয় বিৰোধী দুয়োটা দলে সকলোৱে মিলি আমি এটা প্ৰস্তাৱ আনিম, ধুনীয়াকৈ তাক আমি পাছ কৰাম। তাত জুবিনৰ কীৰ্তিৰ কথা লিখা থাকিব, শিল্পৰ কথা লিখা থাকিব। এতিয়া তেওঁ ডেৰ মিনিট সময় পাৰ্লিয়ামেণ্টত কৈছে। এতিয়া 1.5 মিনিটত কোনে বুজিব পাৰে? যিবিলাক কেৰালাৰ MP আছে, মধ্যপ্ৰদেশৰ MP আছে, তেওঁলোকে কেনেকৈ বুজিব? ই এটা চিৰিয়াছ কথা। ইলেকশ্যনত ভোট ল'বৰ কাৰণে ক'ব নালাগে, এটা চিৰিয়াছ এক্সাৰচাইজ কৰিব লাগে আৰু আমি চিৰিয়াছলি কামটো কৰিম। এইবিলাক হৈছে চিপ পাব্লিচিটি আৰু মই ভাবোঁ যে জুবিনক লৈ চিপ পাব্লিচিটি কৰিব নালাগে। অন্ততঃ জুবিনৰ বিষয়ে পাৰ্লিয়ামেণ্টত ক'লে বিৰোধী চৰকাৰী সকলোৱে মিলি অন্ততঃ 1 ঘণ্টাটো আলোচনা হ'ব লাগে। কাছাড় জেলার শিলচর বিধানসভার কৃষ্ণপুর ভৈরবনগর জিপির রানীঘাট এলাকায় যান্ত্রিক পদ্ধতিতে ধান মাড়াই করতে গিয়ে ঘটে বিপত্তি। শুক্রবার সকালে ধান মাড়াইয়ের সময় ব্যবহৃত অটোতে আচমকা অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় কয়েক হাজার টাকা সোনালী ধান। জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও পাশের একটি মাদ্রাসার শিক্ষক ও পড়ুয়ারা তৎপরতা দেখিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে পরিস্থিতিকে রক্ষা করেন। তাদের দ্রুত উদ্যোগ ও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় রুহুল আলম লস্কর নামের এক কৃষকের বৃহৎ পরিমাণ ধান পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটা তো আমার আগর শিক্ষাও মানে এইরকমের কোনো আগুন লাগলে আমি তাড়াতাড়ি ছাত্ররে জো করিয়া ভানি ব্যবস্থা করে দিই। দেখছি দেখার বাদে আমি দেখলাম যে এখন তো আমার অগ্নি জরুরি হয়ে গেছে বেশি, তখন আমি পানির ব্যবস্থা করছি। ছাত্র কাছে যাও, তুমি যেন বাল্টি উল্টি লইয়া গিয়া আমার কেন পানি জমা আছে, তুমি যেন গিয়া তাড়াতাড়ি গিয়াও মারার আগুনটারে তুমি যেন নিভাই দাও। তখন কন্ট্রোলও কিছু আই গেছে। এর বাদে আমার পাড়াপড়শি আরো গ্রামবাসী যারা আছেন সব আইসো বা যাই মারা দিছেন তাই নই কেন আসলা সহযোগিতা করিয়া। তো আমরা যদি কেন তুমি ভানি যদি থাকতো না তা তো আই আমরা মারা কেন বাঁচানি বড় মুশকিল হলো। হ্যাঁ, আর এই বেচারা তো খুব গরিব আর কি। ও ফেলাও তাই সর্বপ্রথম মারা দিছই না, আর কোনো দ্বিতীয় মারা দেওয়া হয়েছে না। তেল লাগি আমরা প্রত্যেকে কইয়া কিন্তু তাহলে কিলা আমরা সহযোগিতা করা যায়, কিলা এই বেচারার কিলা ব্যবস্থা করা যায়, ওটা আমরা সারাই মিলিমিশি আমরা তারে একটা সান্ত্বনা দেওয়ার লাগিয়া। তো আবার আমার যে বাচ্চাগুলা যেগুলা আছেন তারাও বহুত চেষ্টা করছেন, জেলাও আল্লাহর মানসা কিছু গিয়া আগুন মানে নিফিসে গিয়া, ওটাও যথেষ্ট আমরা লাগিয়া। ওটাও দুনিয়া আখরাতের কামিয়াবিও আমরা বুঝিয়ে নেই। আর হয়তো আল্লাহ তালা আমরা ওটার কারণে আমরা তো দরিয়াও বানাই দিতে পারে। এর লাগিয়ে আমরা প্রত্যেকে মানে সহযোগিতা করিয়া আপনারা হইয়া যে ওটা জো করবা আর কি, সাহায্য সহায়তা করবা হলো লাগে। ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট বাজারে বিধায়ক জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন করা হয়। শুক্রবার ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য উপেশ ঘোষ। ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাসের উদ্যোগে পালংঘাট বাজারে বিধায়ক জনসংযোগ কার্যালয় স্থাপন করা হয়েছে। পালংঘাট ব্লক এলাকার জনসাধারণ যাতে সহজে বিধায়কের সঙ্গে দেখা করতে পারেন ও তাদের অভাব অভিযোগের কথা বিধায়ককে জানাতে পারেন, এজন্য এই কার্যালয় স্থাপন করা হয়েছে। এদিন কার্যালয় উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস, ধলাই নির্বাচনে আহ্বায়ক শীতাংশু, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস প্রমুখ। উনি নিরীক্ষণ করেছেন। আমরা পরিমলদার সেই পথকে অনুসরণ করে এগোচ্ছি। আমি চাচ্ছি যে মানুষের কোনোভাবে যাতে অসুবিধা না হয়, তার জন্য এখানে অনেকদিন আগে থেকে আমি খুলবো ভাবছি, কিন্তু মানে এরকম ঘর পাচ্ছিলাম না যে যেখানে একটা জনসংযোগ কার্যালয় খোলা যায়। আমরা ইতিমধ্যে পেয়েছি আজকে আমরা এটার উদ্বোধন করলাম।
উদ্বোধন হলো মাননীয় কৃপেশ ঘোষ মহাশয়ের হাত ধরে। এখানে আমরা সার্ভিস দিতে পারবো। আর এটা পালংঘাট বাজার অঞ্চলে আছে। আমাদের দলের কার্যকর্তারাও এখানে অনেক সময় বসে মিটিং করতে পারবে। আমাদের মন্ডল অফিসটা এখান থেকে আর একটু ভিতরে আছে, হ্যাঁ, কিন্তু এটা বাজার অঞ্চলে আছে। এটা সব দিক থেকে সুবিধা হবে। আর পরিশেষে আমি বলবো জনগণের যাতে সুবিধা হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা আমার পক্ষ থেকে হবে, আমার দলের পক্ষ থেকে হবে। আর এই কথা বলে সবাইকে আবারও আমাদের বিধায়কের সেই প্রচেষ্টায় আমরা সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করে যাব, সেই ব্যাপারে এখানে বিশেষ বক্তব্য রাখার কিছু নেই। সোনাই সমবায় সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত করলেন সমিতির 14 জন সদস্য। শুক্রবার সোনাই মাল্টিপারপাস হলে নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরের প্রথম সভায় আগামী 5 বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ শাহরুল আলম দ্বিতীয়বার সমিতির চেয়ারম্যান মনোনীত হন। ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন রামকৃষ্ণ নাথ। এর আগে নির্বাচনী রিটার্নিং অফিসার রায়ান আহমেদ লস্কর সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এদিন বোর্ড মিটিং শেষে প্রকাশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান শাহরুল আলম। প্রথম যেগুলো কাজ ছিল আমাদের, সেই কাজের মধ্যে ছিল আমাদের রেশন কার্ড। তো আমি প্রত্যেক সমবায় সমিতির আন্ডারে যারা রেশন কার্ড হোল্ডার ছিলেন, যারা ফাইন্যান্সিয়ালি সাউন্ড ছিলেন, আমি সবাইকে অনুরোধ করেছিলাম যে তারা সারেন্ডার করার জন্য। এবং আমার এখনো মনে আছে প্রায় 76-74টা রেশন কার্ড আমরা অসহায় গরিব মানুষদেরকে সারেন্ডার কার্ড আমরা দিতে পেরেছিলাম। এবং এই যে 74টা কার্ড দিয়েছিলাম, সে সময়ের যে আনন্দ আমি নিজে উপভোগ করেছি, আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং এই গরিব অসহায় পরিবারকে সাহায্য করার পর আমার একটা প্রেরণা লেগেছে, যেটা আমি বর্তমান সময়ে করে যাচ্ছি। 2020 থেকে 2025 পর্যন্ত সমবায় সমিতিতে প্রায় 7.5 লক্ষ টাকা আমরা ইনকাম করতে পেরেছি। আমাদের সুনাই সমবায় সমিতিতে একটা বাউন্ডারি ওয়াল আমরা করতে পেরেছি। এবং সবচাইতে দুঃখজনক ঘটনা আমাদের যেটা 2016-17 ইংরেজিতে হয়েছে, আমাদের যে সদ্ভাবনা মণ্ডপের জায়গা, যেটা প্রায় 5 কোটি টাকার জায়গা, এটা আমাদের প্রত্যেক সমবায় সমিতির শেয়ার হোল্ডার যারা, আমাদের সবার জায়গা। কিন্তু এই জায়গাটা কিছু কারণে এই জায়গাটা হাতছাড়া হয়ে গিয়েছে, কিন্তু চিন্তার কারণ নাই। আমাদের সেক্রেটারি মহোদয়ের সাথে আমি মিলে আমরা হাইকোর্টে একটা পিটিশন পিআইএল দাখিল করেছি। খুব সম্ভবত 3 থেকে 6 মাসের মধ্যে রায় আমাদের পাশে দাঁড়িয়ে আমরা এই জায়গাটা আমরা কেয়ারটেকার হিসাবে ব্যবহার করব। এবং এই এলাকার যারা গরিব অসহায় মানুষ আছেন, ওনাদেরকে আমরা একদম কম রেন্টে 2 থেকে 3 হাজার রেন্টে আমরা এখানে বিবাহ যারা ছেলেমেয়েরা আছেন তাদের বিবাহ করতে পারবেন। 6 জনগোষ্ঠীর জনজাতিকরণে বিরুদ্ধে সংযুক্ত গণসমাবেশ আয়োজন করে শিলচরেও গর্জে উঠল বরাক উপত্যকার জনজাতীয় স্টুডেন্ট ইউনিয়নগুলো। শুক্রবার শিলচর নরসিংটোলা ময়দানে অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন কাছাড় জেলা কমিটির নেতৃত্বে অল বড়ো স্টুডেন্ট ইউনিয়ন, মিচিং স্টুডেন্ট ইউনিয়ন, কার্বি স্টুডেন্ট ইউনিয়ন, রাভা স্টুডেন্ট ইউনিয়ন সম্মিলিতভাবে 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দেখুন সবিশেষ। স্টুডেন্ট ইউনিয়ন কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে 6 জাতিগোষ্ঠীর জনজাতিকরণের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয়। এর বিপরীতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, টাই আহোম, মরান মটক, কোচ রাজবংশী, চুতিয়া ইত্যাদি গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে তপশিলি জনজাতি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার জন্য আন্দোলন করে আসছে। ইতিমধ্যেই অসম সরকার এ ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।
डिमासा स्टूडेंट यूनियन का इनिशिएटिव पे आज का जो प्रोटेस्ट रैली लिया गया है वहाँ पे ऑल बोडो स्टूडेंट यूनियन, सिलचर यूनिट, मिसिंग स्टूडेंट यूनियन, कार्बी स्टूडेंट यूनियन, रावाई स्टूडेंट यूनियन, सभी स्टूडेंट यूनियन बराक वैली में जितना भी ट्राइबल स्टूडेंट यूनियन है, अभी हम सब लोग एकजुट होके असम सरकार का, असम ग्रुप ऑफ मिनिस्टर्स का जो रिकमेंडेशन थे 6 कम्युनिटी को ST स्टेटस देने के लिए, उसका अगेंस्ट में हम लोग आज के दिन में निकले हुए हैं। जो प्रपोजल है ग्रुप ऑफ मिनिस्टर्स का या कैबिनेट का 6 कम्युनिटी को ST ग्रांट करने के लिए, तो उसको हम टोटली ट्राइबल स्टूडेंट यूनियन, जितना भी ट्राइबल स्टूडेंट्स है बराक वैली से, हम लोग सब उसको अपोज करते हैं। हम लोग असम गवर्नमेंट को रिक्वेस्ट करते हैं कि ये जो रिकमेंडेशन है, ये जो प्रपोजल है, उसको फिर से विड्रॉ करें और आज का दिन में हम किसी कम्युनिटी 6 कम्युनिटी जो है हम उनका अगेंस्ट में हम रैली नहीं कर रहे हैं। हम लोग भी चाहते हैं कि उनका राइट्स मिले, उनका जो भी आइडेंटिटी, जो भी राइट्स हो, उस दिन में जो भी इशू हो, उनका प्रॉब्लम जो भी हो वो सॉल्व रहे, बिना हम लोग एग्जिस्टिंग ट्राइबल को बिना हैम्पर किए हुए उन लोग का अपना सुरक्षा मिले। प्लस हम लोग का आज का दिन में ट्राइबल्स सिर्फ 45 लाख पॉपुलेशन है और जो 6 कम्युनिटीज़ जिसको ST देने का बातचीत चल रहा है, आज का दिन में मोर देन 1.5 करोड़ उनका पॉपुलेशन है और वो टोटली एडवांस एंड मोस्ट पॉपुलस कम्युनिटी है। तो फ्यूचर में ऐसे ट्राइबल्स, ऐसे स्टूडेंट हम लोग डरे हुए हैं कि हम लोग उनसे कम्पीट कर पाएंगे कि नहीं कर पाएंगे, क्योंकि आज का दिन में वो लोग टोटली एडवांस है सब चीज़ों में, और सोशली, पॉलिटिकली, एजुकेशनली, इन एवरी स्पेयर वो लोग बहुत ही एडवांस है। तो हम लोग उनके साथ नहीं लड़ सकते हैं। तो इसीलिए हम लोग गवर्नमेंट से, असम गवर्नमेंट से, सेंट्रल गवर्नमेंट से वही रिक्वेस्ट करना चाहते हैं कि हम लोग का जो ट्राइबल यूनिटी है, ट्राइबल रिजर्वेशन है, हम लोग का जो राइट्स है, सोशली, पॉलिटिकली, एजुकेशनली, सब स्पेयर में हम लोग का राइट्स उसमें हेम्पेयर ना, उसका कोई प्रॉब्लम ना हो, इसको हम रिक्वेस्ट करते हैं। प्लस जितना भी ट्राइबल मिनिस्टर से, ट्राइबल MLA से, स्टेट में है या सेंट्रल में, स्पेशली फ्रॉम असम, हम सबको रिक्वेस्ट करना चाहते हैं कि हम लोग का ट्राइबल्स को इशू को थोड़ा समझे, बिना पार्टी एफिलिएशन, कोई BJP हो, कोई कांग्रेस हो, कोई रीजनल पार्टी से बिलोंग करे, कोई पार्टी एफिलिएशन को, पार्टी आइडियोलॉजी को थोड़ा समय के लिए साइड में रख के अपना आइडेंटिटी, अपना ट्राइबल इशू को लेके थोड़ा बहुत सरकार के साथ वो लोग भी बातचीत करें। हम लोग आज का दिन में वही रिक्वेस्ट करते हैं। সোনাই পৌরসভা এলাকার 8 নম্বর ওয়ার্ড রাঙ্গিরঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাসগৃহ। দেখুন সবিশেষ। এ সময় গৃহকর্তা শামসুদ্দিন ও পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন। বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। আগুন লাগার পর ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। গৃহকর্তা জানান, অগ্নিকাণ্ডের ফলে তার আনুমানিক 5 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঠিক কী কারণে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি। আমরা এখান থেকে ঘর থেকে বাড়ি আসা নামাজ পড়ি আর বাড়ি দেখি ওদিকে আগুন, কেঁচা আগুন। ওখান থেকে দৌড়েই আইসি, এর মাঝে কোনো মানুষ নাই। আইয়া এলে আমরা দেখলাম যে ঘর জ্বলি আসছে, হ্যাঁ, না কেউ আসলাম না। আমি যাওয়া তালাম লক্ষ্মীপুর ফিশারি বার থেকে আমি ঘুরিয়ে আইসি ওই জন্য। এখানে আইয়া দেখি আগুন লাগিয়া জ্বলিয়ে গেছে। শামসুদ্দিন লক্ষ্মী ঘর খেয়ে আসলাম, গরম কেউ আসলাম না, আমি একটা আরো মানুষ থাকবে না, ফ্যামিলি আছেন, ফ্যামিলি অন্য বাড়িতে গেছেন। আগুন কেমনে লাগলো বুঝা গেছেন? কোনটা বুঝা গেছেন? আমার তো ঘরে কোনো কারেন্ট কিছু নাই বা, আর যে আগুন লাগতো যে নাই। আমি সন্ধ্যার সময় আইয়া গেছি। সন্ধ্যার সময় আমি আইয়া ঘর আইয়া যে করিয়া ও মুরুকু দরিয়া আমি তো ইয়া গেছি। কিতা কাজ করেন? সুপারি ব্যবসা। দলের শতবর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়ে বিশেষ সমাবেশ আয়োজন করছে CPI করিমগঞ্জ জেলা কমিটি। পরিশ্রমী মানুষের স্বার্থে CPI আওয়াজ তুলে আসছে। তাই দলের শতবর্ষ উদযাপনে পরিশ্রমী লোকদের জ্বলন্ত দাবি উত্থাপন করা হবে। বিশেষ করে বেকারদের কর্মসংস্থাপন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যরোধ, জীবনদায়িনী ওষুধপত্র মূল্য বৃদ্ধি কমানো, লাগামহীন দুর্নীতি রোধ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আলোচনার। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে করিমগঞ্জ জেলার সম্পাদক রাগেন্দ্র চন্দ্র দাস বলেন, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি CPI
আগামীকালকে পার্টির 100 বছর উদযাপনের একটা সমাপ্তি অনুষ্ঠান আমরা ঘোষণা করতে যাচ্ছি এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে। আপনারা সবাই জানেন যে পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই 1925 সনের 24, 25, 26 ডিসেম্বর এই 3 দিনের উত্তরপ্রদেশের কানপুরের সম্মেলনের মাধ্যমে ইন্ডিয়ার মাটিতে, ইন্ডিয়ার ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ কমিউনিস্ট পার্টি গঠন হয়েছিল। সেই পার্টি আজকে 2025 সনের আগামী 26 ডিসেম্বর 100 বছর পূর্ণ হবে। সেই 100 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে আমাদের এই প্রোগ্রাম, আমরা এই 100 বছরকে সমস্ত ভারতবর্ষে এই প্রোগ্রাম হবে এবং সর্বভারতীয় ভিত্তিতে সেটা তেলেঙ্গানার খাম্মামে অনুষ্ঠিত হবে। আমাদের রাজ্যভিত্তিক সেটা শিবসাগর শহরে অনুষ্ঠিত হবে আগামী 20 ডিসেম্বর। আর আমরা এখন বিভিন্ন জেলাভিত্তিক চলছে। আমরা করিমগঞ্জ জেলাতে আগামী 4 ডিসেম্বর করিমগঞ্জের শহরের লঙ্গাইতে আমাদের এই জেলাভিত্তিক সমাপ্তি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড কনক গগৈ, নিখিল ভারত কৃষক সভার রাজ্য কমিটির সভাপতি কমরেড রাতুল বরা, প্রবীণ নেতৃবৃন্দ, এর মধ্যে রয়েছেন কমরেড শ্রীনিবাস কর, কমরেড রফিক আহমেদ, কমরেড মুস্তফা আহমেদ, কমরেড নীতিশ দে এবং অন্যান্য প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এবং আমরা সেই 100 বর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান সেখানে আমরা পালন করব। এবং সাথে সাথে আজকে যে জ্বলন্ত সমস্যা যেগুলো রয়েছে, বিভিন্ন দাবি দাবা, তার মধ্যে আপনারা সবাই জানেন যে আজকে বিশেষ করে আমাদের বেকারি সাংঘাতিকভাবে, আমাদের রাজ্যের তথা ভারতবর্ষে বেকারি সাংঘাতিকভাবে বেড়েই চলেছে। চাকরির নামে যেটা দেওয়া হচ্ছে সেটা সামান্য একটা নামমাত্র দেওয়া হচ্ছে, কিন্তু বেকার সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনদায়িনী ওষুধপত্রের মূল্য বৃদ্ধি, এইভাবে আজকে দেখা যায় পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সমস্ত কিছুরও সাংঘাতিকভাবে দিনের পর দিন মূল্য বৃদ্ধি হচ্ছে, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এবং সাধারণ মানুষের একটা দুর্বিষহ জীবনযাত্রা চলছে। আমরা এই সমস্ত দাবি দাবা নিয়ে, এবং সাথে সাথে আপনারা জানেন যে আজকে আসামে যেভাবে একটা সাম্প্রদায়িক ভিত্তিতে একটা উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, আমরা সেটার নিন্দা করি এবং আমরা দাবি করছি যে যদি উচ্ছেদ করতে লাগে তাহলে একটা যারা বসতকার যারা আছেন তাদেরকে বিকল্প ব্যবস্থা করে, পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে উচ্ছেদ করতে হবে। আমাদের সেই দাবি, কালকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের এই দাবিগুলা আমরা তুলে ধরবো এবং এই দাবিগুলো নিয়ে আগামী দিনে আমরা একটা জোরদার আন্দোলন গড়ে তুলব এবং এই 100 বর্ষ উদযাপনের সমাপ্ত অনুষ্ঠানটি আমরা একটা সার্বিক রূপ দেওয়ার যে চেষ্টা করছি। আপনারা সবাই সেই অনুষ্ঠানে যোগদান করে আমাদের এই 100 বর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই করিমগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আগামী 21 ডিসেম্বর শিলচর গান্ধী মেলার মাঠে বরাক ইভেন্টসের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বরাক কার্নিভেল 2025। বরাক কার্নিভেল হলো একটি সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসব যা শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলছে। দেখুন সবিশেষ। বরাক ইভেন্টস আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত, ফুড ও সংস্কৃতির এক রোমাঞ্চকর মিশ্রণের প্রদর্শন হবে। শুক্রবার শিলচর উল্লাসকর দত্ত সরণির 10 রূপক সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান কার্নিভালের সভাপতি সুদীপ সিনহা। এদিন সাংবাদিক বৈঠকে বরাক ইভেন্টসের কোষাধ্যক্ষ রাজশ্রী সিনহা, সম্পাদক আকাশ নীল চক্রবর্তী, বাবলু সিং, প্রতীক সিনহা, রাহুল সিনহা, পঙ্কজ সিনহাকে পাশে বসিয়ে সভাপতি সুদীপ সিনহা আরও জানান ওদিন দুপুর 12:30টায় গেট ওপেন হবে। মূল অনুষ্ঠান 2টো থেকে শুরু হবে, রাত 10টায় শেষ হবে। বরাক কার্নিভাল 2025 অনুষ্ঠানটি স্পন্সর্ডে রয়েছে টাইটান। কার্নিভালে 10টি সম্প্রদায়ের সমাবেশ হবে। অনুষ্ঠানে লাইভ মিউজিক পারফরমেন্স, কালচারাল ডান্স পারফরমেন্স, অ্যানিম এবং কসপ্লে জোন, ট্যাটু আর্ট প্রভৃতি থাকবে। এছাড়াও মোটরসাইকেল প্যারেড এবং শোকেসে সঙ্গীতানুষ্ঠানের আকর্ষণ গুয়াহাটির সুজন, নাগাল্যান্ডের ফিফথ নোট, লিও বয়েজ, স্থানীয় শিল্পী ডেমোক্রেটিক্স এবং বিশিষ্ট শিল্পী বেদিকা সিনহার অনুষ্ঠান। কার্নিভালে এন্ট্রি ফি 499 টাকা। ট্র্যাডিশনাল ফুডের মধ্যে মণিপুরি, সিলেটি এবং পরম্পরা খাদ্য থাকবে। অনলাইনে স্কিল বক্স টিকিট বুকিং চলছে। মিডিয়া পার্টনারে CNN 24 নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়া রয়েছে। বরাক ইভেন্টস থেকে আমরা 21 তারিখ ডিসেম্বর 21 তারিখ এই গান্ধী মেলা গ্রাউন্ডে বরাক কার্নিভেল হইব। তো বরাক কার্নিভেল মোটামুটি শুরু হয়ে যাব, গেট ওপেন যদি হই আমি 12:30 1টার থেকে ইনোগ্রেশন যেটা সেরেমনি হইব, 2টার থেকে কালচারাল পারফরমেন্স শুরু হয়ে যাব। এরপরে আমরা একটা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস
প্রোগ্রাম একটাও থাকবো বাই শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপরে আমরা ট্যাটু অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন এটাও থাকবো। এরপরে আমরা একটা স্পেশাল ডান্স পারফরমেন্স আছে, এখনও রিভিল করছি না আর্টিস্ট। এরপরে আমরা ওই কালচারাল ডান্স পারফরমেন্সেস 10টা কমিউনিটির থাকবো। এরপরে যখন সন্ধ্যে হয়ে যাবো এরপর মোটামুটি আমরা ওই 5টা যে মিউজিক্যাল অ্যাক্ট সবের পারফরমেন্স একটার পর একটা শুরু হয়ে যাব আর 10টার সময় শেষ হয়ে যাব। মানে এই দিয়ে মোটামুটি 8 ঘন্টা মোটামুটি ফুল মানে এন্টারটেনমেন্ট আর কি ওই দিন আপনারা এক্সপেক্ট করতে পারবেন আর কি, এটাই। আচ্ছা, প্রোগ্রামের মধ্যে কে কে থাকবো যদি আর্টিস্টের নাম কইতে, সুজন ফ্রম গুয়াহাটি, ফিফথ নোট ফ্রম কোহিমা নাগাল্যান্ড, লিও বয়েস ফ্রম শিলং, আর ডাইক্রোম্যাটিক্স আমরা শিলচরের, আর বেদিকা সিনহা তাইও শিলচরের আর কি। এই ডান্সের আর্শিয়া সিনহা তাই একটা ডান্স পারফরমেন্স থাকবো আর কি। দ্যাটস ইট, এতটুকু। হইতো 2 থেকে 3,000 মানুষ হইতো আর কি, যদিও সোশ্যাল মিডিয়াতে তো বহুত বেশি দেখার, তাও না বহুত হয়তো শিলচর বা বরাকগুলির বাইরে থাকার সাপোর্ট করে। তো আশা করি মোটামুটি একটা ভালো একটা প্রোগ্রাম হইব আর কি, আর বরাকবাসীর একটা ভালো প্রোগ্রাম আর কি মানে দিতে পারবো আর কি। নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। 7 লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ রেল স্টেশন সংলগ্ন ত্রিশাবাড়ি এলাকা থেকে খয়েরপুরের এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। দেখুন সবিশেষ। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। থানা ইনচার্জ জয়ন্ত দে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক ঘোরাফেরা করায় ওই মহিলাকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 7 লক্ষ টাকারও বেশি। ওসি জয়ন্ত দে আরও জানান, অভিযুক্ত মহিলাকে আইনানুগ আটক করা হয়েছে এবং গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। নেশা সামগ্রী পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের সিক্রেট এজেন্সি যেটা আছে সেই এজেন্সি এবং আমাদের একটা যৌথ রেড করা হয় আজকে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশনের মুখটাতে। আমাদের কাছে খবর ছিল যে একজন লেডি কন্টামিনেন্ট আইটেমস লাইক ব্রাউন সুগার নিয়ে যাওয়ার কথা। সেই সোর্স মোতাবেক আমরা জয়েন্ট অপারেশন করি এবং এখানে আমরা অপারেশন করার সময় একজন লেডিকে ডিটেইন করি, যার বাড়ি খয়েরপুর। তো ওনার পজিশন থেকে আমরা 4টা সব কেস পেয়েছি। স্যার মানে এগুলো কি মাল এবং তার বাজার মূল্য কীরকম? এগুলো ব্রাউন সুগার, বাজার মূল্য আনুমানিক 7 লাখ টাকা হবে। একজন লেডি ধরা হয়েছে এবং তদন্ত চলছে। তো অ্যাজ পার রুলস অ্যান্ড প্রোটোকল আমরা এখন মানে যিনি লেডি পার্সন ওনার নাম আমরা রিভিল করছি। পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে খোয়াইতে বড়সড় মাদক ধরা পড়ল। আজ খোয়াই থানায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে থানা ইনচার্জ কৃষ্ণধন সরকার জানান, 3600 ইয়াবা ট্যাবলেট, 2 নেশা কারবারি এবং একটি নম্বরবিহীন স্কুটি আটক করেছে খোয়াই থানা পুলিশ। দেখুন সবিশেষ। ধৃত মাদক কারবারিরা হলেন সবুজ মিয়া এবং রাহুল মিয়া। দুজনেরই বাড়ি খোয়াই থানার অধীন উত্তর দুর্গানগর এলাকায়। ওসি কৃষ্ণধন সরকার জানান, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর দুর্গানগর এলাকায় স্ট্যানলি বিএসএফ এবং পুলিশের যৌথ পেট্রোলিং চলাকালীন সন্দেহজনক একটি নাম্বারবিহীন স্কুটিকে থামানো হয়। বিকেল 4:30 নাগাদ স্কুটি নিয়ে 2 ব্যক্তি সীমান্ত এলাকা থেকে বেরোতে চাইলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পুলিশ এবং বিএসএফ এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায় তারা। অফিসার এবং পুলিশ টিম এবং বিএসএফ এর একটা জয়েন্ট পেট্রোলিং চলছিল বর্ডার এরিয়াতে। ওই বর্ডার এরিয়াতে বিশেষ করে স্ট্যানলি বিএসএফ এর 104 ব্যাটালিয়ন বিএসএফ সবাই মিলে এসআই ফ্রান্সিস ডারল্যান্ড এবং টিম যখন পেট্রোলিং করছিল, 2টা থেকে শুরু হয়ে গেছিল অনুমান 4টার আশপাশে, তখন একটা নাম্বারলেস স্কুটির মধ্যে করে 2 জন লোক আসছিল। ওরা স্কুটিটা স্পিড বাড়িয়ে দিয়েছিল, তখন ওদেরকে ডিটেন করা হয়। ডিটেন করার পরে স্কুটিটাকে যখন সার্চ করে তখন এখানের মধ্যে কন্ট্রাব্যান্ড আর্টিকেল আছে বলে স্ট্রংলি সাসপেক্ট হয়। সাথে সাথে আমাদেরকে খবর দেয় আমাদের অথরিটির মাধ্যমে। ধরো এসডিএম আমাদের এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আনা হয়, ওনার প্রেজেন্সে এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের প্রেজেন্সে সার্চ করে এখানে টোটাল 18 প্যাকেটে 200টা ইয়াবা ট্যাবলেট, যেটা মানে নার্কোটিক ড্রাগ, যেটা টোটাল 3600 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি আমরা ওইখানে যে 2 জন লোক ছিল তার মধ্যে একজন হচ্ছে সবুজ মিয়া 31, ওর বাড়ি দুর্গানগর, আর হচ্ছে রাহুল মিয়া, তার বাড়িও দুর্গানগর। রাহুল মিয়ার কামরুল জামান তার বাবার নাম। তো 2 জনকেই ডিটেন করে আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে
আমাদের এই এনডিপিএস এর আওতায় একটা মামলা নথিভুক্ত করা হচ্ছে এবং ইনভেস্টিগেশন স্টার্ট করা হবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।